সুমনা এবং বিকি দুই ভাই বোন একটি গ্রামে থাকে। তাদের বাবা মা মারা যাওয়ার পর সুমনা নিজে মায়ের মতো করে তার ছোট্ট ভাইকে আগলে আগলে রেখে মানুষ করছে। এখন সুমনার মাত্র 11 বছর বয়স এবং তার ভাইয়ের 6 বছর বয়স। কিন্তু সুমনার বুদ্ধি বিচক্ষণতা এবং তার ভাইয়ের প্রতি তার ভালোবাসা দেখলে কেউ ভাবতেই পারবে না সুমনা একটা 11 বছরের বাচ্চা মেয়ে। সুমনা যেভাবে তার ভাইকে ভালোবাসে, সব বিপদ আপদ থেকে রক্ষা করার চেষ্টা করে, সেরকম ভাবে নিজেদের আপনজনদের রক্ষা করতে অনেক সময় বড় এবং অভিজ্ঞ লোকেরাও হার ব্যর্থ হয়ে যায়। একদিন, দেখ সুমনা, আমি তোর মাসি, আমি তোর খারাপ চাই না, আর সেই কারণেই বলছি আমার কথাটা শোন। মুকেশ বাবু আর দীপা দেবী ওনারা খুব ভালো মানুষ, ওনাদের একটা মেয়ের দরকার, তুই ওনাদের সাথে চলে যা। দিদি কোথাও যাবে না, আমি তোমাকে ছেড়ে একটুও থাকতে পারবো না। তুমি দিদিকে আমার কাছ থেকে কিছুতেই নিয়ে যেতে পারবে না। আমি চলে গেলে ভাইয়ের খেয়াল কে রাখবে? ভাই তো আমার কাছে ছাড়া খাবার খেতেই চায় না, আমি চলে গেলে ওকে কে খাইয়ে দেবে? এসব কথা ভাবার সময় এটা নয়। তোর ভাই তো আস্তে আস্তে বড় হচ্ছে, ও ঠিক সব বুঝতে পারবে। তুই মুকেশ বাবুদের সঙ্গে চলে যা, ওরা অনেক ধনী, ওরা তোর ভালোভাবে খেয়াল রাখতে পারবে, তুই একদম রাজকুমারীর মতো জীবন কাটাতে পারবি। তাহলে ওই আঙ্কেল আন্টিটাকে বলো আমার সাথে সাথে যদি ওরা আমার ভাইকেও নিতে চায় তবে আমি যাব। ভাইকে এখানে একা রেখে আমি কোথাও যাব না, আমি রাজকুমারী হয়ে যাব আর আমার ভাই এইভাবে গরিব থেকে যাবে, এটা কি হয়? দিদি যেখানে যাবে আমি দিদির সাথেই যাব, আমি তোমাদের কারোর সাথে থাকবো না, আর দিদিকে ছেড়েও থাকবো না। যা ইচ্ছে কর, আমি আর কিচ্ছু বলবো না, আর কোনোদিনও আসবোও না তোদের বাড়িতে। এটা তো তোমার দিদির বাড়ি, তুমি যখন খুশি আসতে পারো, কিন্তু যদি কোনোদিনও আমার থেকে আমার ভাইকে আলাদা করার কথা ভাবো তাহলে তোমাকে এখানে আসার দরকার নেই। একটা 11 বছরের মেয়ের মুখে এমন কথা শুনে বিমলা দেবী প্রচন্ড রেগে যায়। তার দিদি জামাইবাবু মারা যাওয়ার পর এই কদিন সে যেভাবে সুমনা এবং বিকির খেয়াল রেখেছিল সেই সব কিছু বন্ধ করে সে নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে এসে মুকেশ বাবুর সঙ্গে সে দেখা করে। অনেক চেষ্টা করলাম মুকেশ বাবু, কিন্তু ওই মেয়ে ওর ভাইকে ছেড়ে কোথাও যাবে না। আমি এতদিন ওদের বাড়িতে থেকে এত ভাবে মগজ ধোলাই করার চেষ্টা করলাম, সব বিফলে চলে গেল। তুমি আমাকে বলেছিলে একটা মেয়ে এনে দেবে, তার জন্য আমি তোমাকে তোমার পছন্দ মতো টাকার পরিমাণে দিতে রাজি হয়ে গেছিলাম। নিজে এরকম কাঁচা খেলোয়াড় সেটা তো আমি একবারও ভাবতে পারিনি। ওরা দুজনে যতদিন দুজনের সাথে আছে ততদিন ওদের মধ্যে কাউকে সরানোই খুব মুশকিলের ব্যাপার। তারপর পুরো গ্রামের লোক প্রত্যেকদিন ওদের খোঁজ নিতে আসে। ওদের মধ্যে কেউ একজন হারিয়ে গেলে গ্রামের লোক আমাকেই ধরবে। পুরো মুডটাই নষ্ট করে দিলে। এবার আমাকে একটা এই বয়সের অন্য মেয়ে জোগাড় করে এনে দাও, যেভাবেই হোক। আসলে মুকেশ বাবু এভাবে অনাথ বাচ্চাদের নিয়ে বড়লোক বাবা মায়েদের কাছে অনেক দামে বিক্রি করে। কেউ কেউ বিদেশে চলে যায়, কারো জীবন একেবারে শুধরে যায়, আবার কারো জীবন অন্ধকারে ডুবে যায়। তাই সেদিন বিকির জন্য গ্রামে থেকে গিয়ে সুমনা আসলে নিজের ভবিষ্যৎ বাঁচিয়েছে, যদিও এটা সে এখনো জানে না। ছোট্ট 11 বছরের সুমনা একা একা হাত পুড়িয়ে রান্না করা শেখে, যাতে ভাইকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারে। বাবা মায়ের জমিয়ে রাখা টাকা যাতে একেবারে শেষ না হয়ে যায়, তাই সে নিজের পড়াশোনা বন্ধ করে শুধু তার ভাইকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, আর বাকি টাকা দিয়ে একটু একটু করে সংসার চালায়। দেখতে দেখতে 2 বছর কাটে। একদিন, দিদি দিদি জানিস, ওই যে আমাদের পাশের পাড়া রাহুল আছে না, ও আমাকে আজকে খেলতে নেয়নি। আমার কাছে কোনো খেলনা নেই বলে ও আমাকে মাঠ থেকেও তাড়িয়ে দিয়েছে। কেন মাঠ থেকে তাড়িয়ে দিয়েছি কেন? তোর খেলনা নেই তাই তোকে ওরা খেলতে নেয়নি, তাই তো? তোর খেলনা নেই তাই তোকে ওরা খেলতে নেয়নি এটা মানছি, কিন্তু মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে কেন? বলেছে আমি মাঠে থাকলে ঠিক ওদের খেলনা নিয়ে একবার না একবার খেলবই, তাই ওরা আমাকে মাঠ থেকে বের করে দিয়েছে। আমার সাথে কেউ খেলতে চায় না দিদি। আমি যাচ্ছি তোর সঙ্গে মাঠে, দেখি তোর সাথে কেউ কিভাবে না খেলে। চল আমার সঙ্গে, আমার ভাইকে কাঁদানো দেখাচ্ছি মজা। সুমনাকে এভাবে রাগ দেখাতে দেখে বিকি বেশ আনন্দ পায়। সে তার দিদির পেছন পেছন মাঠের দিকে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় বাকি ছেলে মেয়েরা নিজেদের খেলনা নিয়ে খুবই মজা করে লাফালাফি করছে। সুমনা সেখানে গিয়েই একেবারে সোজাসুজি রাহুলের কাছে চলে যায়। তোর ভাইকে তাড়িয়ে দিলাম তাও লজ্জা নেই? আবার তুই এসেছিস? আমি তো বলেছি তোদের সাথে আমি খেলবো না, আর এখানে বাকি সবাইকেও আমি বারণ করে দিয়েছি তোদের সাথে খেলতে না। যাই বাট পালা এখান থেকে। আমি তো এখান থেকে যাব না কোথাও, আমি তোমার ভাইকে নিয়ে এখানে খেলতে এসেছি। তোদের যদি আমাদের ভালো না লাগে তোরা চলে যা। কি সাহস রে তোর? আমরা এখানে এতজন মিলে খেলছি আর তোর একার কথাই আমরা সবাই চলে যাব?
হ্যাঁ চলে যাবি, তা না হলে আমি এক্ষুনি তোর মাকে গিয়ে বলে দেব এইটুকু বয়সে তুই বড় বড় দাদাদের সঙ্গে বসে সিগারেট খাচ্ছিলিস। ওটা মোটেই বাচ্চাদের খাওয়ার জিনিস নয়। আমি আর ভাই দুজনে একসঙ্গে দেখেছি। তুই এত ছোট ছোট কথায় এমন রেগে যাস কেন? আমি আর আমরা বাকি সবাই মিলে বিকিকে খুব যত্ন করে রাখবো আর ওর সাথে অনেক খেলবো। তুই নিশ্চিন্তে বাড়ি যেতে পারিস। ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি। তবে ভাই যদি আরো একবার কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে, তাহলে তোদের যার যার নামে যা যা গোপন তথ্য আমার এই মাথার মধ্যে লুকিয়ে রেখেছি সব তোদের বাড়িতে গিয়ে বলে দেব। সুমনার কথা শুনে সবাই মিলে বিকিকে নিয়ে খুব আনন্দ করে খেলতে থাকে। প্রথম প্রথম তারা সুমনাকে ভয় পেয়ে বিকির সঙ্গে খেলা করলেও ধীরে ধীরে তারা সবাই বিকির খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সেদিনের পর থেকে সুমন প্রত্যেকদিন বেশিরভাগ সময়টাই তার বন্ধুদের সঙ্গে কাটায়। সুমনা বাড়িতে একা থেকে বাবা মায়ের রেখে যাওয়া বেশ কিছু টাকা দিয়ে দোকানপাট, বাজারহাট, রান্নাবান্না এসবই করতে থাকে। দেখতে দেখতে কয়েক বছর কাটে। এখন সুমনার 16 বছর বয়স। যতই দিন গেছে সুমনার তার ভাইয়ের প্রতি দায়িত্ববোধ ততটাই যেন বেড়ে গেছে। তবে আজকাল বিকি তার দিদির সঙ্গে কম সময় কাটায়, বরং তার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটায় সে। আজকেও তুই কি বাড়িতে থাকবি না? আজকেও খেলতে বেরিয়ে যাচ্ছিস? সে যাচ্ছিস যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। তুই না আসলে যে আমি খাবো না সেটা কিন্তু তুই জানিস। দিদি, তুই এসব ন্যাকামিগুলো আর করিস না প্লিজ। আমরা তো দুজনেই বড় হচ্ছি, এসব কথা শুনতে ভীষণ বিরক্ত লাগে। আর আমার ফিরতে দেরি হলে প্লিজ আমাকে মাঠে ডাকতে যাস না। কত বড় হয়ে গেছিস তুই, আর তোর বিরক্ত লাগছে বলেই আমি এগুলো বলা বন্ধ করে দেব? এটাই তুই ভাবছিস? আমি তোর জন্য চিন্তা করি, তোকে ভালোবাসি, সেটা তোর ভালো লাগে না? কেন ভালো লাগবে না? কিন্তু তুই আমার বন্ধুদের সামনে আমার সাথে এমন ব্যবহার করিস যেন আমি এখনো 5 বছরের ছোট্ট বিকি রয়ে গেছি। ওরা আমাকে নিয়ে কত হাসাহাসি করে, আমার এগুলো ভালো লাগে না। বাবা, তুই এত বড় হয়ে গেছিস, তোর দিদি তোর বন্ধুদের সামনে এখন তোকে ভালোবাসাও দেখাতে পারবে না? না, পারবে না। যেই ভালোবাসা ভাইকে বন্ধুদের সামনে অপদস্থ করে, সেই ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই। আমি এখন যাচ্ছি, অকারণে মাঠে চলে আসবি না। আজ তো আমি ডাকতে যাবই ভাই। আজকে তো আমার জন্মদিন। তুই ছাড়া আমার সাথে আমার জন্মদিন পালন করার জন্য আর কে আছে বল? তাই তুই যদি দেরি করে আসিস তাহলে আমি ডাকতে তো যাবই। এই কথা শুনে বিকি ভীষণ লজ্জায় পড়ে। বিকি বুঝতে পারে সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে থাকার চক্করে তার একমাত্র মায়ের মতো দিদির জন্মদিনটাও ভুলে গেছে। সেদিন আর বিকি খেলতে যায় না। সে সারাদিন তার দিদির সঙ্গে থেকে দিদির জন্মদিন পালন করে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। বিকি যতই বড় হচ্ছে তার বন্ধুদের সংখ্যাও যেন ততই বাড়ছে। কেউ কেউ সুমনাকে প্রচন্ড শ্রদ্ধা করে, আবার কেউ কেউ বিকির কাছে সুমনার নামে নানান রকমের খারাপ খারাপ কথা বলে বিকির মন বিষিয়ে দেয়। এখন বিকির 16 বছর বয়স। একদিন, আজকে বিকেলে আমরা সব বন্ধুরা মিলে শহরের দিকে যাচ্ছি পার্টি করতে। তুই যাবি তো? বিশাল মজা হবে, না গেলে কিন্তু মিস করবি। না রে, পারবো না। দিদি আমাকে অত দূরে যেতে দিতে একদমই রাজি হবে না। তোরা যা, তোরা মজা কর, আমি নয় কালকে সব শুনে নেব, কিন্তু দিদির অনুমতি ছাড়া কিছুতেই আমার শহরে যাওয়া হবে না। খুব ন্যাকামি করিস জানিস তো। তোর দিদি 11 বছর বয়স থেকে সংসার করতে পারছে, আর তুই 16 বছর বয়সেও ওর পারমিশন না নিয়ে আমাদের সঙ্গে পার্টি করতে যেতে পারবি না? কেমন ছেলে রে তুই? যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলছিস কেন? আমি আর যা করতে পারছি বা যেরকম ভাবে থাকতে পারছি তার সব কৃতিত্ব আমার দিদিরই। ও যদি সঠিক সময় আমার হাত না ধরতো তাহলে আমি তোদের সাথে এখানে বসে আড্ডা দিতে পারতাম না, বুঝেছিস? কি এমন মহান একটা কাজ করেছে তোর দিদি? সবাই সবার ভাই বোন দাদা দিদিদের ভালোবাসে, আর তাদের জন্য একটু আধটু আত্মত্যাগ তো করতেই হয়। কিন্তু ত্যাগের মানে অপরজনকে সারা জীবনের মতো গণ্ডিতে বেঁধে রাখা নয়। আমার দাদা দিদিরা তো এমন নয়। তোর দিদি এমন কি করেছে সেটা আমাকে একবার বল। আমার দিদি আমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ, অর্থবান পরিবার, সমস্ত কিছু ছেড়ে এই গ্রামে থেকে গেছে। নিজের পড়াশোনা বন্ধ করিয়ে আমাকে শিক্ষিত বানিয়েছে। বাবা মায়ের রেখে যাওয়া সমস্ত টাকাও আমার পেছনে খরচা করে দিয়েছে। নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। আমি কাঁদতে কাঁদতে বাড়ি গেলে আমার হয়ে আমার বন্ধুদের সাথে লড়াই করেছে। নিজে চাকরি করে আমার ইচ্ছা পূরণ করেছে। এরপরে আরো নতুন করে কিছু করতে লাগবে বলে আমার তো মনে হয় না। অর্থবান পরিবার, সুন্দর ভবিষ্যৎ ছেড়ে এখানে থেকে গেছে মানে কি বলছিস তুই? একটু পরিষ্কার করে বল তো। অরুণিমার কথার উত্তরে বিকি এক এক করে সমস্ত পুরানো কথাগুলো বলতে থাকে। কিভাবে সুমনা বিকিকে ছেড়ে কোথাও যেতে চায়নি, বা নিজের ভাইকে বাদ দিয়ে নিজের ভালো ভবিষ্যতের কথাও সে ভাবতে চায়নি। সে এটাও বলে যে সুমনার এমন ব্যবহারের কারণে তার মাসিও তাদেরকে সাহায্য করা বন্ধ করে দেয়। এরপরেও সুমনা ভেঙে না পড়ে একা হাতে নিজের এবং ভাইয়ের জীবন অতিবাহিত করার সমস্ত রকমের বন্দোবস্ত করতে থাকে। এইসব কথা শুনে অরুণিমা প্রচন্ড অবাক হয়। সে বুঝতে পারে না কি করে একটা 11 বছরের মেয়ের মধ্যে এত বিচক্ষণতা থাকতে পারে।
সত্যি তোর দিদি অনেক ভালো। আমি প্রথমে না বুঝেই ভুলভাল কথা বলেছি। আসলে তুই বড় হয়েও এখনো এমন দিদি দিদি করিস তো, তাই মাঝে মাঝে রাগ হয়, সেই কারণেই বলেছি আমি। আমার এখনো 18 বছর হয়নি অরুণিমা, আমি এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। আর হলেও আমার প্রথম কর্তব্য হবে আমার দিদির জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেওয়া। পার্টি আড্ডা এগুলো তো চলতেই থাকবে। তুই ঠিক পারবি, দেখিস। পারতে তো তোকে হবেই। কিন্তু সত্যি করে বলতো, তোর কখনো নিজের উপর রাগ হয় না এটা ভেবে যে তোর জন্য তোর দিদি এমন একটা বড় বাড়িতে সুন্দর ভবিষ্যৎ জীবনযাপন করা থেকে আটকে গেল? মাঝে মাঝে খুব মনে হয় তো, মাঝে মধ্যে মনে হয় আমি না থাকলে দিদি ভাইয়ের এই জীবনটা কত অন্যরকম হতো। বিকির কথা শেষ হতে না হতেই সে দেখে তার দিদি ছুটতে ছুটতে তার দিকেই আসছে। এরকম ভাবে খেলার জায়গায় সুমনাকে আসতে দেখে বিকি প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি হয়েছে দিদি, তুই এমন ভাবে এখানে এলি কেন? আমি তো এখনই ফিরেই যেতাম। ও একটু আগেই আমাকে বলছিল কিভাবে সুন্দর ভবিষ্যৎ, অর্থ সম্পত্তি সব ছেড়ে দিয়ে তুমি তোমার ভাইয়ের সাথে থেকে ওর জীবন রক্ষা করেছো। তুমি সত্যিই খুব মহান। আমি ওর জীবন রক্ষা করেছি? ও আমাকে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে ও নিজেও জানে না। সেটাই বলতে তো এইভাবে ছুটতে ছুটতে আমি এখানে এলাম। আমি তোকে আবার কবে বাঁচালাম? এতদিন ধরে তো যা করার তুই করে গেলি। কি বলছিস একটু পরিষ্কার করে বলতো। আমাদের বিমলা মাসির কথা তোর মনে আছে? বাবা মা মারা যাওয়ার পরে যে বেশ কয়েকদিন আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সাহায্য করেছিল, যে আমাকে বলেছিল ভালো বাড়িতে আমাকে দত্তক নেওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছে। হ্যাঁ মনে আছে, তুই যাসনি বলে তো সে আমাদের বাড়িতে আসাই বন্ধ করে দিল। আজ আবার সে কি করলো শুনি? বিমলা মাসি একটা বাচ্চা পাচারকারী দলের সঙ্গে যুক্ত ছিল। ও যে মুকেশ বাবুর কথা সেদিন আমাদেরকে বলেছিল, সেই মুকেশ বাবু ওই দলেরই লিডার। সেদিন যদি তোর কান্না শুনে আমি থেমে না যেতাম, তাহলে ওরা আমার সঙ্গে কি করতো উপরওয়ালাই জানে। একটু আগে পেপারে পড়লাম যে ওদের পুরো দলটাই ধরা পড়েছে। তাই ছুটতে ছুটতে তোকে ধন্যবাদ জানাতে এখানে এলাম। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো ভাই। তারা দুই ভাই বোন নিজেদের চোখের জল ধরে রাখতে পারে না। তাদেরকে ভাবে কাঁদতে দেখে অরুণিমা সহ তাদের বাকি বন্ধুদের চোখেও জল চলে আসে। এই ঘটনার পর বিকির বন্ধু বান্ধবরা আর কখনো বিকির সামনে তার দিদিকে নিয়ে কোনো খারাপ কথা বলে না। এভাবে দুই ভাই বোন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। টিনা তার বাবার সঙ্গে একটি শহরে থাকে। টিনার একটি লুচি ঘুগনির দোকান ছিল। টিনা তার লুচি ঘুগনির সঙ্গে একটি বিশেষ ধরনের লঙ্কা চাটনি দিত। সেই চাটনিটা এতটাই সুস্বাদু ছিল যে লুচি ঘুগনির সাথে সেটা খেলে তার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যেত। ঝালের পরিমাণটাও একটু বেড়ে যেত ঠিকই, কিন্তু খাবারটা এতটাই সুস্বাদু হয়ে যেত যে ঝালের কথা কেউ তোয়াক্কাই করতো না। এইভাবে বেশ ভালো মতোই সবকিছু চলতে থাকে। ঝাল লুচি ঘুগনিওয়ালি টিনা দিনের পর দিন উন্নতি করতে থাকে। একদিন সে দোকানে কাজ করছে, এমন সময় একজন অত্যন্ত সুন্দর এবং সুপুরুষ ব্যক্তি তার দোকানে আসে। আমাকে 1 প্লেট তোমার ওই ঝাল লুচি ঘুগনি দেবে তো? যখন এখান থেকে যাই তখন এই দোকানের ব্যাপারে শুনি, আজ আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই চলে এলাম। এনিওয়ে, এখন পাওয়া যাবে তো? কেন পাওয়া যাবে না? আপনি বললে আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য লুচি ঘুগনি বানিয়ে দেব। আপনি কটা খাবেন সেটা বলে দিন। কটা খাবো বা না খাবো এখন বলতে পারছি না, আপাতত 4টে দিয়ে শুরু করি। তুমি কিন্তু তোমার স্পেশাল ঝাল চাটনিটাও দিও কেমন? ওটার জন্যই কিন্তু এখানে এসেছি আমি। নিশ্চয়ই নিশ্চয়ই, ওটা তো আমার দোকানের প্রধান আকর্ষণ। ওটা না দিলে হবে? আপনি বসুন, আমি নিয়ে আসছি। টিনা কিছুক্ষণের মধ্যেই রঞ্জনকে তার ঝাল ঘুগনি এবং লুচি এনে দেয়। অঞ্জন খুবই আনন্দ করে সেই ঝাল লুচি ঘুগনি খেতে থাকে। অঞ্জনকে দেখে মনে হয় যেন সে কতদিন পর খেতে পারছে। টিনার এই দেখে খুবই মায়া হয়। অঞ্জন যতক্ষণ খেতে চায়, টিনা তাকে ততক্ষণই ঝাল লুচি ঘুগনি দিয়ে যায়। ওই ঝাল চাটনিটা আরেকটু নিয়ে আসো না প্লিজ, আমার ওটা খুব সুস্বাদু লেগেছে। আমি একটু বেশি করে ওটা খেতে চাই। বেশি নিলে অসুবিধা নেই তো? আর তুমি যদি বেশি দাম চাও আমি সেটাও দিতে রাজি আছি, আমার তাতে কোনো অসুবিধা নেই। দামের প্রশ্ন নয়, আসলে ওটা বেশি খেলে তো অনেক বেশি ঝাল লাগবে। আপনার ঝাল খেতে অসুবিধা নেই তো? ধ্যাত, এটাকে ঝাল বলে? আমি এর থেকে আরো অনেক বেশি ঝাল খেতে পারি। তুমি আমাকে আরো ঝাল দাও। তোমার হাতে রান্না সত্যিই খুব ভালো। তোমার মতো কেউ যদি আমার বাড়িতে থাকতো, আমি খাবার দাবার নিয়ে আর চিন্তাই করতাম না। অঞ্জন এবং টিনা এভাবেই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সেদিন টিনার দোকানে খুব একটা বেশি গ্রাহক ছিল না, তাই অঞ্জনের সঙ্গে সময় কাটাতে তার অসুবিধা হয় না। সেদিনের পর থেকে অঞ্জন প্রায় প্রত্যেক দিনই টিনার দোকানে আসা শুরু করে আর সেখানে এসে ঝাল লুচি ঘুগনি খেতে থাকে। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে। টিনা আর অঞ্জনের মধ্যে সম্পর্ক আরো গাঢ় হয়ে ওঠে। একদিন, আমার মাও ঝাল খেতে খুব ভালোবাসে জানো, কিন্তু আমার জন্য খায় না। এরকম করলে হয় বলো? বলে নাকি বেশি ঝাল খাওয়া আমার জন্য ঠিক নয়।
বেশি ঝাল খাওয়া তোমার জন্য ঠিক নয় কেন? তোমার কি কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে তাহলে তুমি আমাকে বলে দাও, আমি তাহলে এভাবে আর ঝাল খেতে দেব না তোমাকে। আরে বাবা, আশ্চর্য মেয়ে তো তুমি। আমার কোনো অসুবিধা নেই বলছি তো। আসলে আমি যখন ছোট ছিলাম তখন অত ঝাল খেতে পারতাম না, তাই মায়ের মনে হয় আমি এখনো বোধহয় ঝাল খেতে পারি না। মা যদি কোনোদিনও দেখে আমি এখানে এত ঝাল ঝাল লুচি ঘুগনি খাই, তাহলে মা বোধহয় চোখে সরষে ফুল দেখবে। তাহলে তোমার মাকে আমি ফোন করে বলে দেব যে তুমি এখানে এসে বেশি বেশি ঝাল দিয়ে লুচি খাও। যেই আচারটা কেউ 1 চামচ খেতে পারে না, সেটা তুমি 3-4 চামচ একাই খেয়ে নাও। তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে দিও তো। ফোন নাম্বার কেন দেবো? আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তুমি সামনাসামনি বসে আমার মায়ের সাথে কথা বলে নিও, কেমন? এভাবে টিনা এবং অঞ্জন একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। সমস্ত কিছু ঠিকঠাক ভাবেই চলতে থাকে, কিন্তু হঠাৎ কয়েকদিন পর অঞ্জন টিনার দোকানে আসা একেবারেই বন্ধ করে দেয়। টিনা এই দেখে প্রচন্ড চিন্তায় পড়ে। আসলে অঞ্জন এবং তার বাবা ছাড়া টিনার এই পৃথিবীতে কেউ নেই, তাই এদের দুজনকেই টিনা হারাতে চায় না। টিনা অঞ্জনকে অনেকবার ফোনও করে, কিন্তু সবসময় তার ফোন সুইচ অফ থাকে। অঞ্জনের থেকে এমন ব্যবহার পেয়ে টিনা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। সে তার দোকানে আগের মতো আর মনোযোগ দিতে পারে না। গ্রাহকরা বেশ অসন্তুষ্ট হয়ে সেখান থেকে ফিরে যায়। তোমার লুচি ঘুগনি আর আগের মতো তো ঝাল হচ্ছে না, কি সব বানাচ্ছ বলো তো? আমরা সব কত দূর থেকে আসি তোমার এখান থেকে লুচি ঘুগনি খাবো বলে, আর তোমার তো দেখছি কাজে মনই নেই। আসলে কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই ঠিক করে ঝাল চাটনিটা বানাতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমি একটু সুস্থ হয়ে উঠি, তারপর আবার আগের মতোই স্বাদ আপনারা ফিরে পাবেন। তোমার সুস্থ হওয়ার জন্য বসে থাকলে কি আমাদের চলবে? লুচি ঘুগনি দেওয়ার আগেই তো টাকাটা নিয়ে নাও, তারপর যখন আমাদের স্বাদ মতো আমরা খাবার পাই না, তখন কি টাকাটা ফিরিয়ে দাও। আর আমরাও তো এরকম স্বাধীন খাবার খাওয়ার জন্য টাকা দিই না। আপনি দয়া করে চিৎকার করবেন না, দরকার হলে বলুন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু আমার একদিনের ভুলের জন্য আপনি এভাবে সবার সামনে আমাকে অপমান করতে পারেন না। একদিনের কি বলছেন টিনাদি? উনি হয়তো তোমার দোকানে প্রত্যেকদিন আসে না, কিন্তু আমি তো প্রত্যেকদিন আসি। গত 4-5 দিন হয়ে গেল তুমি এরকমই সাদামাটা খাবার দিচ্ছ। যেটা তোমার দোকানের স্পেশালিটি ঝাল ঝাল লুচি ঘুগনি, সেটাই তো পাচ্ছি না। কি দরকার ছিল উপরওয়ালা আমার জীবনে এমন কাউকে পাঠানোর, যার কয়েকদিনের অনুপস্থিতিতে আমার জীবনে এরকম সংকট নেমে আসছে? যেদিন থেকে অঞ্জন আসা বন্ধ করেছে, সেদিন থেকে আমার কাজে মন বসছে না, আমার ইনকামও কমে যাচ্ছে। এভাবে আমি তো বাবার খেয়াল ঠিক করে রাখতেও পারবো না। এই সমস্ত কথা ভেবে টিনার চোখে জল চলে আসে। সেদিন তার দোকানের সমস্ত গ্রাহক লুচি ঘুগনির টাকা ফেরত নিয়ে চলে যায়। টিনার দোকানে লোকজন আসা প্রায় বন্ধ হয়ে যায়। টিনা যতই মন দিয়ে রান্না করুক আর ঝাল লুচি বানাক না কেন, তবু তার দোকানে আর আগের মতো ভিড় হয় না। এভাবে আরো কিছুদিন কাটে। টিনার রোজগার এতটাই কমে আসে যে তার এবং তার বাবার দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেও তার অসুবিধা হয়। ঠিকঠাক ভাবে খাবার এবং ওষুধ না পেয়ে টিনার বাবা অমলবাবুও প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে কে দেখবে বলতো তোকে? ভেবেছিলাম সুস্থ থাকতে থাকতে তোর বিয়ে দিয়ে দেবো, হঠাৎ করেই যেমন কিছু হয়ে যাবে আমি তো স্বপ্নেও ভাবিনি। তুমি এসব বাজে চিন্তা না করে বিশ্রাম করো। আমি তো চেষ্টা করছি ঠিক তোমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করে ফেলবো। তুমি একদম এসব ভুলভাল চিন্তা করো না। এত সুন্দর চলতে থাকা খাবারের দোকানটা বন্ধ হয়ে গেল, এটা ভেবেই আমার তো শরীর খারাপ করে। এখন ওই দোকানটা যদি আর না চলে, তুইও তো আমার মতো না খেতে পেয়ে মরবি রে। কেন মরা টরার কথা বলছো কেন বাবা? কিছু হবে না তোমার, আমি বলছি তো। কাল থেকে আমি আরো মন দিয়ে কাজ করব, যাতে আগের মতো আমি সব রান্না করতে পারি। দেখবে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকাল থেকে অঞ্জনের কথা একেবারে ভুলে গিয়ে টিনা মন প্রাণ দিয়ে রান্না করতে থাকে। আর যেই চাটনিটা সে ঘুগনির সঙ্গে মিশিয়ে ঘুগনিকে ঝাল তৈরি করত, সেই চাটনিটাও টিনা একেবারে আগের মতোই বানিয়ে ফেলে। প্রথমে 1-2 জন, তারপর এক এক করে অনেক কাস্টমার সেদিন টিনার দোকানে আসে। টিনা খুবই খুশি মনে অনেকগুলো টাকা হাতে নিয়ে বাড়ি ফেরে, কিন্তু বাড়ি ফিরে দেখে তার বাবা মারা গেছে। টিনা নিজের উপর রাগে এবং দুঃখে এতটাই ভেঙে পড়ে যে তার সমস্ত রাগ গিয়ে পড়ে অঞ্জনের উপর। সবকিছু হয়েছে ওই ছেলেটার জন্য। ছেলেটা যদি হঠাৎ করে এভাবে এসে আমার সঙ্গে বন্ধুত্ব না করতো, তাহলে আমার ব্যবসার ক্ষতি হতো না, আর আমার বাবাও এভাবে আমাকে অসময়ে ছেড়ে চলে যেত না। এখন আর এসব কথা ভেবে লাভ নেই টিনা। ছেলেটা কত বড় স্বার্থপর সেটা তো তুই দেখতেই পেলি। যেদিন থেকে তোর এখানে আসা বন্ধ করলো, সেদিন থেকেই ছেলেটা নিজের ফোনটাও বন্ধ করে দিল, যাতে তুই কোনোভাবে আর কোনো খবর না পাস। এরকম স্বার্থপর কারোর কথা ভেবে তুই সময় নষ্ট করছিস কেন?
ভাববো না কেন শুনি? ওর জন্য আমার বাবা চলে গেল। হ্যাঁ, ওর জন্যই তো। ওর জন্য আমার মন খারাপ হলো, আমার ব্যবসার ক্ষতি হলো, আমাদের ঘরে টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেল। টাকা পয়সার অভাবে আমার বাবা রীতিমতো বিনা খাদ্য বিনা চিকিৎসায় চলে গেল। এখন এই ছেলেটার কথা বাদ দে, আবার নিজের ব্যবসায় মন দে। আমাদের গোটা এলাকা জুড়ে যেই ঝাল লুচি ঘুগনিওয়ালি এত জনপ্রিয়, তাকে আবার ফিরিয়ে নিয়ে আয়। তুই যদি কারোর মতো না খেয়ে দিয়ে নিজেকে অসুস্থ করিস, তাহলে কিন্তু কাকু খুব কষ্ট পাবে। এইভাবে টিনা এবং তার বান্ধবী রানী নানান রকমের আলোচনা করতে থাকে। টিনাও আবার একদম আগের মতো হয়ে যায়। অঞ্জনকে পছন্দ করে তার যতটা ক্ষতি হয়েছিল, অঞ্জনের প্রতি রাগে এখন ঝাল লুচি ঘুগনিওয়ালি ততটাই লাভ করতে থাকে। কয়েকদিনের মধ্যেই তার ব্যবসায় এত উন্নতি হয় যে সামান্য ঠেলাগাড়ি থেকে সে এখন ঝাল লুচি ঘুগনির একটা ছোট দোকান খুলে ফেলে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন হঠাৎই টিনা দেখে অঞ্জন তার দোকানের দিকে আসছে। অঞ্জনকে দেখে টিনার প্রথমে খুবই আনন্দ হলেও অঞ্জনের কারণেই তার ব্যবসার ক্ষতি হয়েছে এবং তার বাবার মৃত্যু ঘটেছে, এই কথা ভেবে টিনার মনে মনে খুবই রাগ হয়। কেন এসেছো তুমি এখানে? এতদিন যেভাবে সমস্ত কিছু ভুলেছিলে সেভাবেই থাকতে পারতে। বন্ধু বানিয়ে হঠাৎ করে তাকে এভাবে একা ফেলে চলে যাওয়া, নিজের ফোন একেবারে বন্ধ করে দেওয়া, বন্ধুদের সাথে কোনো রকমের যোগাযোগ না রাখা, এগুলো করার পরেও তোমার লজ্জা হলো না? তুমি আবার আমার দোকানে এসেছো। আসলে আমি একটা কাজে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমি কোনো রকমের যোগাযোগ ছাড়াই আসা বন্ধ করতে বাধ্য হয়েছি। আর রইল বাকি ফোনের কথা। ফোনটা আমি এখানে রেখেই বিদেশে গিয়েছিলাম একটা আর্জেন্ট কাজে, আর তাই ফোনটা সুইচ অফ করাই ছিল। আজ দেশে ফিরে ফোন অন করতে তোমার অনেকগুলো মেসেজ দেখেই আগে এখানে ছুটে এলাম। আচ্ছা, ভালোই তো গল্প তৈরি করে এসেছো। তুমি যখন নিজের অজুহাতগুলো দেখিয়ে দিয়েছো, তখন তো তোমাকে আর কিছু বলতেও পারবো না। তাহলে আজকে হঠাৎ কি করতে এসেছো এখানে? এমনি তোমার সাথে দেখা করতে, আর কি কারণ থাকতে পারে। আর হ্যাঁ, তোমার বাবার জন্য বিদেশ থেকে একটা কোট নিয়ে এসেছি। তুমি বলেছিলে না তোমার বাবার বিদেশি কোট পরার খুব ইচ্ছা, তাই আর কি। রেখে যাও, বাবার সাথে আবার যখন দেখা হবে তখন বাবাকে দিয়ে দেবো। তাতে এখনো বেশ কয়েক বছর সময় লাগবে যদিও। টিনার এত হেয়ালি করে কথা বলা অঞ্জন কিছুই বুঝে উঠতে পারে না। সে টিনাকে তার কথার মানে জিজ্ঞাসা করে। মানে আবার কি? আমার বাবা কয়েক সপ্তাহ আগে মারা গেছে, সেই কারণেই বললাম এখানে রেখে যাও, যখন আমি আমার বাবার কাছে যাব তখন দিয়ে দেব। হঠাৎ করে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে তুমি যে আমার কত বড় ক্ষতি করেছো তোমার সেটা ধারণা নেই। এই সমস্ত কথা শুনে অঞ্জন প্রচন্ড অনুশোচনা বোধ করে। টিনার মনকে সান্ত্বনা দেবে ভেবে সে টিনার কাছে ঝাল লুচি ঘুগনি খাওয়ার আবদার করে। আমি জানি আমার অনেক বড় দোষ হয়ে গেছে, কিন্তু তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আমি তখনই ভাববো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো যদি তুমি আমাকে এক্ষুনি তোমার হাতের বানানো টেস্টি টেস্টি ঝাল লুচি ঘুগনি খাও, তবেই। ক্ষমা তো আমি তোমাকে করতেই পারবো না অঞ্জন। তোমার জন্য আমার বাবা চলে গেছে, তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? তুমি যখন ঝাল লুচি ঘুগনি খেতে এসেছো তখন তোমাকে আমি ফেরাবো না। এমন ঝাল খাওয়াবো যে কোনোদিনও আর আমার দোকানের দিকে আসার কথা ভাববেও না। সত্যি সত্যি টিনা সেদিন অঞ্জনের ঘুগনিতে এত বেশি ঝাল দেয় যে অল্প একটু খাবার খেতেই অঞ্জনের চোখ থেকে জল পড়তে থাকে, কিন্তু তবুও সে সমস্তটা খেয়ে নেয়। কিছুক্ষণ পর অঞ্জন বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর আরো বেশ কয়েকদিন কাটে। অঞ্জন সত্যি সত্যি টিনার দোকানে আসা একেবারেই বন্ধ করে দেয়। টিনা এই ভেবে মনে মনে খুবই খুশি হতে থাকে। টিনা এবং তার বান্ধবী অঞ্জনকে নিয়ে নানান রকমের মজা করছে, এমন সময় একজন বয়স্ক মহিলা খুবই করুণ মুখ নিয়ে সেখানে আসে। তোমাদের মধ্যে টিনাকে, তার সাথে আমার একটু দরকার ছিল, তাকে একটা জিনিস দেওয়ার আছে। আমি টিনা, কি হয়েছে বলুন, কি দেওয়ার আছে আমাকে? আর আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। আমি রঞ্জনের মা। ওর আত্মার শান্তি কামনা করে আমরা একটা শোক সভার আয়োজন করেছি। ওর খুব ইচ্ছে ছিল তুমি আমাদের বাড়িতে একদিন আসবে, আর ওর শেষ ইচ্ছাটাতে আমল করতেই আমি তোমাকে নিমন্ত্রণ করতে এলাম। এই কথা শুনে টিনার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অঞ্জন মারা গেছে শুনে টিনা নিজের চোখের জল ধরে রাখতে পারে না। আসলে কয়েকদিন আগে অঞ্জন বিদেশে গিয়েছিল একটা চিকিৎসার কারণে। প্রত্যেকদিন খুব ঝাল খেয়ে খেয়ে ওর অগ্নাশয়ে কিছু সমস্যা হয়েছিল। সেখানে ওর একটা অনেক বড় অপারেশন হয়। ওই অপারেশনের পরে ডাক্তার ওকে বলে দিয়েছিল সারা জীবনে অঞ্জন আর কোনোদিনও ঝাল খেতে পারবে না। আমার ছেলেটা ঝাল খেতে এতই ভালোবাসে, আর ওই নাকি ঝাল খেতে পারবে না। এত কিছু জানার পরেও ও যে কোথা থেকে এত ঝাল খেয়ে এসেছিল আমি জানি না। সেই ঝাল খেয়ে বেশ কিছুদিন পেট ব্যথায় ও হাসপাতালে ভর্তি ছিল। তারপর যন্ত্রণা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে ও মারা যায়। সমস্ত ঘটনা শুনে রঞ্জনা দেবী কার্ডটা টিনার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। টিনা কান্নায় ভেঙে পড়ে।
টিনা বুঝতে পারে তার অঞ্জনের প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং অতিরিক্ত রাগ এই দুটোর কারণেই তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুজন মানুষ তাকে ছেড়ে চলে গেছে। টিনা এতটাই মর্মাহত হয় যে এই শহরে থাকাও তার কাছে একটা বোঝার মতো হয়ে ওঠে। সে তার দোকানপাট বন্ধ করে বাড়িঘর ছেড়ে অন্য কোনো শহরে থাকার জন্য রওনা হয়।